অনেক স্বপ্ন বুকে নিয়ে জীবন গড়ার আমরা যে শপথ নিয়েছি, জানি না তা সফল হবে কিনা। বাবা বলেন সততার নিষ্ঠা দিয়ে যে কোনো কাজ করলেই নাকি সফল হয়ে যায়। তাহলে আমরা এত নিষ্ঠা করেও, এত সততা রয়েও, এত ভালো রেজাল্ট করেও আমি আমার দাদা এত শিক্ষিত হয়েও কেন আজও বেকার? কেন আমার চন্দনদা এত ভালো গান গেয়েও এই সমাজে সামান্যটুকু স্বীকৃতি পায় না? পেয়েছি চেতনা, পেয়েছি। আমি সত্যি শিল্পীর স্বীকৃতি পেয়েছি। তুমি সত্যি বলছো চন্দনদা? তুমি সত্যি বলছো? আমি অডিশনে পাস করেছি চেতনা। আমি জানতাম তুমি পাস করবে, কারণ তোমার কাছে আছে তোমার দাদার ভালোবাসা আর তোমার বোনের শুভকামনা। দাদার আশীর্বাদ আমার আছে ঠিকই, কিন্তু তোমার ভালোবাসা আমার মনে জাগিয়েছে সাহস আর অদম্য শক্তি। আর সেই শক্তি আর সাহস বুকে নিয়ে জীবনের লক্ষ্যে আমি এগিয়ে যাব। শুধু এগিয়ে যাওয়াই নয় চন্দনদা, ওই সাফল্যকে জয় করে জীবনের সেরা মুকুট তোমাকে ছিনিয়ে আনতেই হবে। সারা দেশ যখন মুগ্ধ হয়ে তোমার গান শুনবে, আমি তখন এমনি করে তোমার বুকে মাথা রেখে বলবো। কি বলবি চেতনা? তোমারে পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশা গেলো, তুমি যে আমার চির আশা গেলো। তোমারে পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশা গেলো, তুমি যে আমার চির আশা গেলো, তুমি যে আমার চির আশা গেলো। চিরদিন আমার পাশে স্বপ্ন ভরানো কাছে, তুমি আছো আমার কাছে স্বপ্ন ভরানো তোমারি সাথে সাগর সাগর রাঙিয়ে দিলো, তুমি যে আমার চির আশা গেলো, তুমি যে আমার চির আশা গেলো, তুমি যে আমার চির আশা, তুমি যে আমার চির আশা আলো। চমৎকার চন্দন, চমৎকার। বন্ধু বলে বিশ্বাস করে তোকে আমি এই বাড়িতে আসার আমি অবাধ অধিকার দিয়েছি। দাদা, সেই অধিকার দেওয়াটাকে আমার ভুল হয়েছে চন্দন। তার জন্য তুই কিনা আমার বোনের মান সম্মান নিয়ে ছিলিমিলি খেললে। ছিলিমিলি নয় রে বিবেক, ছিলিমিলি নয়। তুই বিশ্বাস কর, আমি চেতনাকে অত্যন্ত ভালোবাসি। শাট আপ ইডিয়েট। দেখলি তো কেমন করে তোদের লুকিয়ে লুকিয়ে ভালোবাসার ঘটনাটা আমি জেনে গেলাম। হ্যাঁ, অভিনয় করছিলাম দাদা, আর অভিনয় করছিলাম। তোরা যে দুজনকে ভালোবাসিস সেটা আমি অনেক আগে থেকেই জানতাম, আর তোদের সেই ভালোবাসা যে কতখানি গভীরতা সেটা আমি পরখ করে নিলাম। তার মানে কি দেখলি বিবেক? আমি চেতনাকে সুখী করতে পারবো তো? সুখ কপালে না থাকলে কি কেউ সুখী হতে পারে রে ব্রাদার? তার মানে দাদা আমাদের ভালোবাসার উপর তোর কি কোনো আস্থা নেই? আস্থা আমার আছে রে বোন, আস্থা আমার আছে। তবে কেন জানি না কোনো একটা অজানা ভয় আমাকে তাড়া করে বেড়ায়। দাদা কিসের ভয় রে বিবেক, কিসের ভয়? না মানে বলছিলাম, আজ বাদে কাল তুই একজন মস্ত বড় শিল্পী হবি,
অর্থ মান যশের শিখরে গিয়ে পৌঁছবি, তখন তখন তুই এই হতভাগী আমার বোনের কথাটা তো মনে থাকবে তোরে চন্দন? তুই কি বলছিস রে বিবেক? ভালোবাসা কখনো মূল্যতি কিনা যায়? প্রেমের সম্পর্ক কি কখনো ছিন্ন করা যায় রে বিবেক? তোর কি বিশ্বাস হয় যে আয় অর্থ মান যশ আমাকে এতই নিচে নামাবে যে চেতনার ভালোবাসা বলি আমি অন্যের ভালোবাসা হাত দেবো? চন্দন, এমন দিন আসার আগে তুই মনে রাখিস আমার যেন মৃত্যু হয়। না চন্দন না, তুমি এমন কথা বলো না, কারণ তোমার ভালোবাসার প্রতি দাদার সংশয় থাকলেও আমার তোমার পর পূর্ণ বিশ্বাস আছে। তবুও বিবেকের সংশয় দূর করতে আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, চেতনা ছাড়া আর কোনো নারী আমার জীবনে আসতে পারে না, পারবেও না, কোনো দিনও না। যেও না চন্দন দা, তুমি চলে যেও না, তুমি একটু দাঁড়াও। দাদা, এই তুই কি করলি দাদা? যে আমাকে পাগলের মতো ভালোবাসে, তুই কি না আমার চন্দনদাকে? তার ভালোবাসার জোরটা আমি পরখ করে নিলাম রে বোন। তার মানে? আর সেই সঙ্গে তোকেও বলছি রে বোন, দাদা তুই তুই খুব সুখী হবি রে বোন, তুই খুব সুখী হবি। দাদা, কারণ চন্দনের মতো ছেলের ভালোবাসা পাওয়াটা যে কোনো মেয়ের কাছে তার ভাগ্যের বোন, ভাগ্যে। দাদা এতে কি বলছিস? দাদা এতে কি বলছিস? আর সেই স্বপ্নকে সার্থক করতে হাজারটা স্বপ্ন মুখ থুপড়ে পড়বে, সততা মানবতা অসম্মানের অন্ধকারে মুখ লুকোবে, আর জাগ্রত বিবেক প্রতিকারহীন বোবা হয়ে থাকবে। তুমি কি বলছো বাবা? তোমার কথার মধ্যে কিসের ইঙ্গিত বাবা? সারা সমাজটা যেখানে অসুস্থতায় ঢুকছে, সেখানে আমরা আর কতখানি সুস্থ থাকবো বলতে পারিস বিবেক? দুর্নীতির দগদগে ঘা সারা সমাজটার রন্ধ্রে রন্ধ্রে পচন ধরিয়েছে, ব্যভিচারের বিষ সারা দেশটাকে বিষাক্ত করে দিয়েছে। অথচ মানুষ গড়ার কারিগর হয়েও স্বাধীনতার এতগুলো বৎসর পরেও আমরা এমন একটা মানুষ তৈরি করতে পারলাম না যার মধ্যে পাই সেই শহীদ ক্ষুদিরামকে, কিংবা এমন একটা মানুষ তৈরি করতে পারলাম না যার মধ্যে খুঁজে পাই সেই রাষ্ট্রনায়ক বীর নেতাজি সুভাষ চন্দ্র বোস। আমি তো কিছু বুঝতে পারছি না। আর কে তোমার সঙ্গে প্রতারণা করেছে? বলো বাবা, বলো বাবা। আদর্শ মাস্টারের মান সম্মান আজ পথের ধুলোয় মিশে গেছে বিবেক, মিশে গেছে। একজন শিক্ষকের আদর্শ আর নীতিবোধ ওই পতিত পাবন পাকনাসীর দম্ভের কাছে প্রদানত। কি করেছে ওই পতিত পাবন পাকনাসী বাবা? ওর ওই নির্বোধ ছেলেটা আমার স্কুল ক্যাম্পাসের মধ্যে আমারই এক ছাত্রীর শ্লীলতাহানি করার চেষ্টা করেছিল। আর আমি তার প্রতিবাদ করায় ওই পাকরাশি আমায় চড় মেরেছে। তোমার গলে চড় মেরেছে? এত বড় স্পর্ধা ওই এমএলএ পতিত পাবন পাকনাসী সারা এলাকার মানুষ যাকে মাস্টার মশাই হিসাবে পায়ে হাত দিয়ে প্রণাম করে, আর সারা এলাকার মানুষ যাকে মাস্টার মশাই হিসাবে সম্মান করে, তাকে কিনা ওই পতিত পাবন পাকনাসী চড় মেরেছে। ওর হাত দুটো আমি ভেঙে দেবো বাবা, ওর হাত দুটো আমি ভেঙে দেবো। শান্ত হও বিবেক, শান্ত হও। এর পরেও তুমি আমাকে শান্ত হতে বলছো? হ্যাঁ বলছি বিবেক, কারণ কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি ওই কুকুরকে কামড়ানো মানুষের স্বভাব পায় না বিবেক, পায় না।
ওই পতিত পবন পাকড়াশিকে উচিত শিক্ষা দেওয়ার আগে আমি এই সমাজের কাছে একটা নতুন বার্তা দিতে চাই। কি বার্তা বাবা? আর সেটা হলো আমার রেজিগনেশন। রেজিগনেশন? আজই তুই আমার রেজিগনেশন লেটারটা স্কুল বোর্ডের কাছে পৌঁছে দিবি। স্কুল শিক্ষকতার চাকরি আমি ছেড়ে না, আপনি আপনি চাকরি ছাড়বেন না স্যার, আপনি চাকরি ছাড়বেন না। তুমি আমি তুমি এখানে? আমি স্যার আমি জানি, আমি জানি আমি যে দোষ করেছি তার কোনো ক্ষমা হয়নি। তাই তো আমি ক্ষমা চাইতে আসিনি স্যার, আমি এসেছি একটা দোষী ছাত্র হিসাবে আমার স্যারের কাছে শাস্তি চাইতে। শাস্তি? হ্যাঁ শাস্তি, আমার অপরাধের শাস্তি। আপনি আমায় শাস্তি দিন, শাস্তি। আপনি যত খুশি আমাকে যত মারুন, কাটুন, যা কিছু করুন, শুধু আপনি আমাকে একটা কথা দিন স্যার, আপনি এই স্কুল ছেড়ে কোথাও যাবেন না স্যার, কোথাও যাবেন না। পাষাণের উপর জুতোর বাড়ি মারলে জুতোটাই ছিন্ন ভিন্ন হয়ে যায় পাগলু, কিন্তু পাষাণের বুকে আঁচড়ও লাগে না। কিন্তু স্যার ওই পাষাণের বুক ছিঁড়েই তো ঝর্ণা নেমে আছে স্যার। আপনি কি পারবেন না স্যার? এটা আমার গোমাদের মূর্খ ছেলেটাকে আপনার শিক্ষার সোহাগ শাসন দিয়ে একটা সত্যিকারের মানুষ করতে বলুন না স্যার, বলুন না আপনি কি পারবেন না? আপনি কি না পারে না, কারণ আমরা গাছে আমরাই ফলে, কোনোদিনও আম ফলে না। জানোয়ার কখনো মানুষ হয় না, আর এই সব জানোয়ারদের কি করে মানুষ করতে হয় সে রাস্তাটা আমার ভালো করেই জানা আছে। একটা নির্বোধ ছেলে না বুঝে যে অপরাধ করেছিল, তার চেয়েও তো তুই বেশি অপরাধী হয়ে গেলি রে হতভাগা। না, অপরাধ নয় স্যার, অপরাধ নয়। উনি তো ঠিকই করেছে স্যার, আপনারা আমায় মারুন। শুধু আপনি কথা দিন স্যার, আপনি এই স্কুল ছেড়ে কোথাও যাবেন না স্যার, কথা দিন স্যার। অসম্ভব! আমি একবার যখন সিদ্ধান্ত নিয়েছি, আমার সে সিদ্ধান্ত পরিবর্তন হবে না। বাবা আমি বলছিলাম কি, ও যখন এত করে বলছে তখন ওকে কি ক্ষমা করে দেওয়া যায় না বাবা? যায় না। মাতা হয় না। আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে কখনো শিক্ষকতার চাকরি করা যায় না। আজ যে অসম্মানজনক ঘটনা ঘটেছে তার প্রায়শ্চিত্ত পাবে। আপনি কি করবেন? শুধু আপনি কথা দিন। এই হাত দিয়ে তুমি আমার বাবাকে মেরেছো, তাই না? এই হাত দিয়ে তুমি আমার বাবাকে মেরেছো। বলো, এই হাত দিয়ে তুমি কি করতে চাও? বলো, এই হাত দিয়ে কি করতে চাও? আমি নয় ম্যাম সাহেব, আমার বাবা যে হাত দিয়ে ওই স্যারের গালে চড় মেরেছে, আমি সেই হাত দুটো কেটে নিয়ে আসবো। এটা ওর অভিনয়, শুধু অভিনয়। হ্যাঁ, আমি যে তোদের কেমন করে বোঝাই রে মা। আর কাউকে বোঝাতে হবে না স্যার, আমি বুঝে গেছি আমারই দোষে স্যারকে স্কুল ছেড়ে চলে যেতে, আমারই দোষে এই এলাকার মানুষ শুধু হাহাকার করবে, তাই আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই তো
আমি আমার নিজের দোষের প্রায়শ্চিত্ত করতে আজ আমি নিজেকেই শেষ করে দিলাম। নিজেকে কি করছো? ছাড়ো 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 না বলছি, ছাড়ো। চলে যা এখান থেকে, এই মুহূর্তে তুই এখান থেকে চলে যা। দাঁড়াও দাঁড়াও পাগলু বাবা, এর পরেও কি তুমি তোমার সিদ্ধান্ত বদল করবে না বাবা? আমি হেরে গেলাম রে মা, বাবা আমি হেরে গেলাম। বাবা তাই তো আমার এক ছাত্রের প্রাণ বাঁচাতে আজ আমি আমার সিদ্ধান্ত বদল করলাম। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। দাঁড়াও পাগলু, কাল যথা সময়ে তুমি স্কুলে যাবে। না স্যার, আমি স্কুলে যাবো না স্যার। কেন 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 যাবে না? কারণ আমি যে পড়াশোনা থেকে ছুটি নিয়ে নিয়েছি। ছুটি? ছুটি নয় পাগলু, ছুটি নয়, আর ফেলও নয়। এবার পাস করে তোমাকে সবার কাছে দেখিয়ে দিতে হবে যে তুমি পারো। কিন্তু কেমন করে স্যার? আমি যখন সেই একটু ছোট্ট ছিলাম, আমার মা মারা গেছে। কোনদিন মাতৃস্নেহ আমি পাইনি। আমার বাবা রাজনীতি নিয়ে সবসময় ব্যস্ত। তাই তো আমি যখন লেখাপড়া বুঝতে পারি না, করতে পারি না, তখন জানেন ম্যাম সাহেব, তখন কেউ আমাকে একবার দেখিও দেয় না। কেউ আমাকে পড়ার কথা বলে না ম্যাম সাহেব, পড়ার কথা বলে না। তাই তো আমি ফেল করতে আজ আমি জীবনের পরীক্ষাতেও ফেল। না না পাগলু না, ভালো খারাপের প্রশ্ন নয় পাগলু। তুমি নিষ্ঠা আর সততা দিয়ে ভালোভাবে পড়াশোনা করলেও তুমিও ভালো রেজাল্ট করতে পারবে। কিন্তু ম্যাম সাহেব, আমরা গাছে তো শুধু আমরাই ফলে। ম্যাম সাহেব, আপনি তো বলে না ম্যাম সাহেব, আপনি তো বলে না। আপনি কি আপনার দায়িত্ব নিয়ে এই বোকা শোকা হাওয়া কোপানির এমন ছেলেটাকে প্রকৃত মানুষ করতে পারবে? বলুন না ম্যাম সাহেব, আপনি কি পারবেন? বাবা তুমি বলো বাবা, আমি কি করব? তুমি বলো না বাবা, কি করব? রাজি হয়ে যা রে মা, আমি রাজি হয়ে যা। আমি এমন ভালো কাজ করার সুযোগ আয় হয়তো পাবি না, তাই বলছি মা। বাবা বাবা সেই মানুষই তো আসল মানুষ, বাবা, যে পরের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে। বেশ তাই বেশ, বলছি তবে মা। তাই হবে বাবা, তাই হবে। আমি ওর শিক্ষার ভার গ্রহণ করে ওকে মানুষের মতো মানুষ করার দায়িত্ব। এসো এসো পাগলু, এসো। তোমাকে আমি মানুষের মতো মানুষ করার দায়িত্ব আমি মাথায় তুলে নিলাম। ওরে মা, সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরে তরে। রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে যে কাটার মুকুট পরে। এই মানুষই আসল মানুষ, যার জীবন পরে তরে। রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে যে কাটার মুকুট পরে। তিনটি মন্ত্র নিয়ে তাদের জীবন, সত্য
ছেলেটাকে মাথায় তুলেছ বলে আজ আর এতই অধঃপত। কিন্তু বাবা হয়ে আপনি বাবার প্রতি কি কর্তব্য করেছেন জামাই বাবু? বাবা হয়ে আমি যা কর্তব্য ঠিকই করেছি গঙ্গা। না করেননি। বাবা হয়ে ওর মাকে আপনি দূরে সরে দিয়েছেন। আর মায়ের স্নেহ থেকে যে ছেলেটা চিরতরে বঞ্চিত রেখেছেন, ওকে আপনি মায়ের স্নেহ থেকে বঞ্চিত রেখেছেন। কেন কেন হবে? ওর মায়ের অভাব পূরণ করার জন্যই তো তোমাকে এনে রেখেছে। না জামাই বাবু, ওর মায়ের অভাব পূরণ করার জন্য নয় জামাই বাবু, আপনি আমাকে এখানে জোর করে আটকে রেখেছেন আপনার কামনা চরিতার্থ করার জন্য। Yes! ঠিকই বলেছ গঙ্গা। মানে ওই রোদ দেখা আর কলা বেচা দুটোই আমি একসঙ্গে করতে চেয়েছিলাম। কিন্তু আমি কি চেয়েছিলাম জামাই বাবু? স্বামীকে হারিয়ে সারাটা জীবন কি আপনার রক্ষিত হয়ে জীবন কাটাতে? ছি গঙ্গা, ছি ছি ছি। আরে নিজেকে রক্ষিত ভাবছো কেন? আরে বাবা, বাইরের পরিচয়টা আমাদের যাই থাক না কেন, ভেতরে ভেতরে তো আমরা স্বামী স্ত্রী আছি নাকি? একটা সত্যি কথা আমাকে বলবেন, সত্যি কি আমার স্বামী নিরুদ্দেশ হয়ে গেছে, নাকি সেদিনের দিদির কথাটাই ঠিক? কি যে বলো না ছাই। আরে বাবা, নিরুদ্দেশ না হলে আমি আজকের এত লক্ষ লক্ষ টাকা খরচ করতাম কেন? আমার মনে হয় এবার হয়তো রজত ঠিকই ফিরে আসবে। 12টা বছর পরেও যে আর কোনোদিন ফিরে আসেনি, সে যে আর কোনোদিন ফিরে আসবে না, এই নির্মম সত্যি কথাটা আমার চেয়ে আর কে উপলব্ধি করতে পারবে জামাই বাবু? যদি রজত না থাকে তার অভাব তো আমি তোমাকে কোনোদিনের জন্য বুঝতে দিইনি গঙ্গা। যখন তুমি যা চেয়েছো তখন তুমি তাই দিয়েছি। কিন্তু সন্তান যার জন্য একটা নারী জীবন দণ্ড হয়, সেই সন্তানকে আপনি আমাকে দিতে পেরেছেন। এ শালে বলে কি রে? রক্ষিত হয়ে আবার বাচ্চা পয়দা করতে চায়। যতবার আমার পেটে বাচ্চা এসেছে, ঠিক ততবারই আপনি জোর করে আমার পেটের বাচ্চাটাকে নষ্ট করতে চেয়েছেন। কিন্তু কেন জামাই বাবু, কেন কেন কেন? পাগলি রে, এ যুগে কেউ কারুর নয়। জামাই বাবু, স্বামী সন্তান সবই হলো মিছে, আসল সত্যটা হলো ভোগাভোগ আর টাকা। না জামাই বাবু না, ভোগের নামে এই নোংরা জীবন আর আমি চাই না। আমি জানি আমার একটা ছোট্ট ফুলের জন্য আমার দিদি আর পাগলের জীবনটা শেষ হয়ে গেছে, কিন্তু এর জন্য আপনি নাই। আপনি এই যে দেখছি মায়ের চেয়ে বেশি দরদটা মাসির। সামান্য একটা বোকা ছেলের জন্য। বোকা তো কখনো ছিল না জামাই বাবু, আপনাকে ভুলে গেছেন। কয়েক বছর আগে একদিন রাত্রে পাগল আমাদের অবৈধ সম্পর্ক দেখে প্রতিবাদ করেছিল বলে আপনি তাকে নির্মম ভাবে মেরে বেহুশ করে ওই পাশের উপরে ফেলে রেখে দিয়েছিলেন। হ্যাঁ, সকালে যখন উঠে দেখলাম ছেলেটা যেন কোথায় পালিয়ে গেছে, আমি ভাবলাম একটা আপদ বিদেই হয়েছে। না, কয়েকদিন পরে হঠাৎ যখন বাড়ি ফিরে এলো আমি দেখলাম ছেলেটা যেমন কেন বোকা শোকা হয়ে গেছে। ছেলেটা ভীষণ দুঃখী জামাই বাবু, বাবার স্নেহ কোনোদিন পায়নি, মায়ের মমতা আজকে কাঙাল করে রাখে। তাই তো ছেলেটা মাঝে মাঝে রাতের আকাশের দিকে তাকিয়ে কেনে কেনে মায়ের উদ্দেশ্যে বলে, আমি মরছি শালি আমার জ্বালা। আর এই শালি কিনা মাঝে মাঝে আমার বিবেকে
বিবেক কি আপনার কোনোদিন ছিল জামাই বাবু? তা যদি থাকতো তাহলে একমাত্র ছেলের প্রতি আপনি এভাবে অবহেলা করতে পারতেন। কে বলেছে আমি অবহেলা করেছি? ওই ছেলেটার জন্য আমি ভালো ভালো স্কুলে ভর্তি করেছি। প্রতি বছর প্রতি স্কুলে আমি ওকে ভর্তি করে দিয়েছি। জামাই বাবু, ভালো ভালো স্কুলে ওকে নিয়ে গেছে। এমন এমন একটা কাণ্ড করে বসছে, শালা লজ্জায় ঘৃণায় আমার মাথাটা কাটা যাচ্ছে। জানো গঙ্গা, ওর বয়সী ছেলেরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হয়ে চাকরি করছে, আর ওই বকাটিয়া ছেলেটা এখনো পর্যন্ত স্কুলের গন্ডি পেরোতে পারেনি। এমন সময় আমার মনে হয় ওর মায়ের মতো ওই শালাটাকে আমি গোলট বিশেষ পাগলি রে। জামাই বাবু, এই যুগে কেউ কারোর নয়। আমি আছি জামাই বাবু, আমি আছি। আমি থাকতে আপনি পাগলুর কোনো ক্ষতি করতে পারবে না। দরকার হলে আমি ফাঁস করে দেব ওর মায়ের মৃত্যুর হাসলে। জলে থাকে কুমির, বনে থাকে বাঘ, ওতেই তো ওদের বাস। আমি শালা বিষাক্ত করোনা ভাইরাস, করোনা ভাইরাস। কে তুমি? কে? কি কোনটা হতে গিয়ে হলো না কেন? তাহলে আমার রিপোর্ট কি অসম্পূর্ণ থেকে যাবে? অ্যাটেম্প টু মার্ডার। শালা ভোলা নেই ভুয়া নেই, একেবারে ঘরের মধ্যে ঢুকে গেছিস। কে কে তো? আমি রিপোর্টার গো, রিপোর্টার, খুনের রিপোর্টার। খুনের রিপোর্টার? খুনের রিপোর্টার মানে? মানে তুমি মানুষ খুন করেছো? ভয় পেও না গো, ভয় পেও না। সারা দেশে যেখানে যত খুন হচ্ছে তার রিপোর্ট যথাযথ তৈরি করে ওই ঈশ্বরের আদালতে পেশ করাই যে আমার ডিউটি। তাই আমি খুনের রিপোর্টার গো, খুনের রিপোর্টার। এই শালা রিপোর্টারের বাচ্চা, আগে ঘর থেকে ভাগবই তো স্যার, ভাগবই তো, কিন্তু কিন্তু খুনটা হতে গিয়ে হলো না কেন? তাহলে আমার রিপোর্ট কি অসম্পূর্ণ থেকে যাবে? প্লিজ প্লিজ স্যার, প্লিজ আর একবার ট্রাই করে দেখুন না। এমন ভীষণ ভয়ঙ্কর ভাবে খুনটা করবেন যেন ওই আগের বিভৎসতাকে ছাড়িয়ে যায়। নিন নিন স্যার, নিন, স্টার্ট করুন, স্টার্ট করুন। এই শালা পাগলা, ভাগ শালা। পাগলামি নয় স্যার, পাগলামি নয়। আমি তো ডাইরেক্ট টেলিকাস্ট করছি, তাজা খুনের ডাইরেক্ট টেলিকাস্ট। ডাইরেক্ট টেলিকাস্ট? টেলিকাস্ট? দেখবেন, এই দেখুন এক মর্মান্তিক খুনের রিপোর্ট। মর্মান্তিক খুনের রিপোর্ট? হ্যাঁ ম্যাডাম, দিদির সম্ভ্রম রক্ষা করতে গিয়ে 4 জন দুষ্কৃতীর হাতে মাধ্যমিক পরীক্ষার্থী যুবক। আরো আছে ম্যাডাম, আরো আছে। 5 বছরের বালিকাকে চকলেট ঘুষ দিয়ে প্রতিবেশী কাকু ধর্ষণ করে খুন। দিল্লির দামেনিকে কোনো ধর্ষণ করে খুন। সিঙ্গুরে তাপসী মালিকে ধর্ষণ করে পুড়িয়ে খুন। কামদুনির কলেজ ছাত্রীকে নারকীয় বর্বরতায় চিরে ফেলা খুনের রিপোর্ট আমি সংগ্রহ করে ফেলেছি। আর এই সমস্ত রিপোর্ট নিয়ে আমি ঈশ্বরের আদালতে গিয়ে বলবো, ওগো ঠাকুর, আর কতদিন এই সব শয়তানদের অন্যায় অত্যাচার চলবে? এবার তুমি জাগো দয়াময়, এবার তুমি জাগো, এই সব শয়তানদের ধ্বংস করে এবার তুমি একটু পুণ্যের আলো দেখাও ঠাকুর, একটু পুণ্যের আলো দেখাও। এই পাগলা, কে কে তুমি? ভাগ এখান থেকে।
যাচ্ছি স্যার, যাচ্ছি। আর যাওয়ার সময় একটা কথা আমি বলে যাচ্ছি, আমার এই ছোট্ট থলিতেই হাজার হাজার লক্ষ লক্ষ খুনের রিপোর্টের সঙ্গে ওই 12 বছর আগে মুম্বাই মিলে শতাধিক যাত্রীর নির্মম মৃত্যুর রিপোর্টও আমার কাছে জমা হয়ে আছে। কে তুমি? সত্যি করে বলে যাও, তুমি কে? আমি বিদ্রোহী রণকান্ত। আমি সেই দিন হব শান্ত, যেদিন উৎপীড়িতদের কন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপণ রণভূমে রলিবে না। আমি বিদ্রোহী রণকান্ত, আমি সেই দিন হব শান্ত, সেই দিন হব শান্ত। আমি দুর্দম, দুর্বৃত্ত, নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধের, আমি দুর্বল, ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম, উচ্ছৃঙ্খল, দলে যাই যত নিয়ম কানুনি শৃঙ্খল, আমি মানি না কখনো আইন। আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি ডর পিল ভাসমান মায়। Yes, come in. Oh, আরে উজ্জ্বল, তারপর আবার সেখানে জালটা কত দূরে ছড়িয়েছো? এই ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এমনকি বাংলাদেশেও ছড়িয়ে গেছে। ভেরি গুড। প্রতিটি শহরের অভিযান ধরে চলছে আমাদের তোমারই বাংলা টিভি চ্যানেলের নাচ গান গাইবার অডিশন টেস্ট। দলে দলে ছেলেমেয়েরা নাচ গান করার আশায় আমাদের সেই অডিশন আসরে এসে ভিড় করছে বস। কিন্তু ইডিয়টের দল জানে না যে ওরা সারা অডিশনে পাশ করলেও কখনো ওই টিভির পর্দায় মুখ দেখাতে পারবে না। কারণ 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 ওই তোর ঢপের চপ। আরে ওই ঢপের চপ টিভির বাংলা হলো শালা আমার শিকার ধরবার। আর যেসব মেয়েরা অডিশন দিতে আসবে তাদের কাছ থেকে নেব আমি তাদের উষ্ণ উষ্ণ ভালোবাসা। বস তাদেরকে আমি টিভি সিরিয়ালে চান্স করে দেওয়ার সুযোগ করে দেবো, এটা বলে আমি সারা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করব আমার সারা কামনার খোদা। ঠিক এমনও একজনকে আমি সঙ্গে এনেছি বস। ওই তো সঙ্গে তো এনেছিস, তারপর কি আমি জানি মেয়েটি বাংলাদেশ থেকে এসেছে। আচ্ছা নাচে গানে খুব ভালো নাচ গান করছে। তাই নাকি? মেয়েটি কোথায়? মেয়েটি এখন ডাকবো স্যার। আরে শিকার যখন নিজের জালে ধরা দিতে এসেছে তাকে তো ওয়েলকাম করাটাই বুদ্ধিমানের কাজ হবে। এই কে আছিস? এই ভদ্র মহিলাকে এখানে নিয়ে আয়। বাংলাদেশি মাল আছে, নাচে ভি খুব সুরত আছে, গানে ভি খুব সুরত আছে, আর যে কোনো মূল্যে সালা চ্যানেল মালিক আই মিন এই মিস্টার টাইগারের সঙ্গে দেখা করতে যায়। তা মেয়েটির নাম দিলরুবা। আমি বাংলাদেশের দিল রুবা, আমি বাংলাদেশ দিল রুবা, আমি বাংলাদেশ দিল রুবা, আমি বাংলাদেশ দিল রুবা। কেউ খেলেও পতাবে, না খেলে পতাবে, খেলেও পতাবে, না খেলেও পতাবে, আমি বলে সবাই সাবধান। আমি বাংলাদেশ দিল রুবা, ও আমি বাংলাদেশ দিল রুবা।
কখনো মনে বাজারে, কখনো মরুভূমি, কখনো পুরীতে, কখনো রাজপথে। আমি বলি সবাই সাবধান, আমি বাংলাদেশের দিলরুবা, ও আমি বাংলাদেশের দিলরুবা, আমি বাংলাদেশের দিলরুবা, আমি বাংলাদেশের দিলরুবা। কিশোর, আমি বলিনি একেবারে জিনিয়াস আছে। এই যে ম্যাডাম, ইনি তোমার চ্যানেলে মালিক। মিস্টার টাইগার, সালাম সালাম সালাম। ওয়ালাইকুম সালাম। স্যার, আমার একটা আপনার চ্যানেলে গান গাওয়ানোর সুযোগ করে দিন স্যার। আমি অনেক আশা নিয়ে সুদূর বাংলাদেশ থেকে আপনার এই দেশে এসেছি স্যার। বাংলাদেশ থেকে তুমি একা এসেছো? সারা সঙ্গে কেউ আসেনি? আমি যে একা স্যার, ছোটবেলা হতে আমাকে আমি আবু মহিলা গেছে। আমি চাচা চাচির কাছে খুব কষ্টে মানুষ হয়েছি, কিন্তু চাচা চাচির এমন অঙ্গন অত্যাচার আমি সহ্য করতে পারি নাই। তাই তো ছোটবেলা হতে শুই না ভালো গান গাইতে পারতাম বলে তাই হয়তো আমি হোটেল বারণে গান গাওয়ানোর সুযোগ পেয়েছি। কিন্তু আমি আজ সত্যিকারের শিল্পী স্বীকৃতি পাওয়ানো লাগে আমি আপনার কাছে এসেছি স্যার। আপনি দয়া করে এই হতভাগিনী একটা সত্যিকারের শিল্পী হতে দিন স্যার, শিল্পী হতে দিন। যাই বললেই তো হয় না দিলরুবা, তার বিনিময়ে কিছু দিতেও যে হয়। দিব স্যার, দিব, যত টাকা লাগে আমি সব দিব। 50,000 টাকা লাগবে, দিতে পারবে? আরে 50 কেন, চাইলে আপনি 1 লাখের বেশিও নিতে পারেন। 1 লাখ? হ্যাঁ, আমাদের একটা চান্স করিয়ে দিবেন। আপনি চাইলে আমি 1 লাখের বেশিও দিতে রাজি আছি। আরে এই যে মেঘনা চাইতে জল, টাকা ছাড়া আর তুমি কি দিতে পারো দিলরুবা? আমি সব পারু স্যার, সব পারু। আপনি যা চাইবেন আমি তাই দিব। আমার শরীর থেকে ফাঁকা কইরা আমি আপনার জীবন ভইরা দিব স্যার। শুধু শিল্পী স্বীকৃতি পাওয়ানোর লাগে আমি সব কিছু করতে পারি। দিলরুবা, আরে এ তো মেঘনা চাইতে জল। আপনি আমাকে সব নিন স্যার, বিনিময় আমাকে সত্যিকারের শিল্পী স্বীকৃতি হইতে দিন স্যার, সত্যিকারের শিল্পী স্বীকৃতি হইতে দিন। শালা, এই যে টাইগারের জীবনে এক নতুন অভিজ্ঞতা। এতদিন সারা জোর জবরদস্তি করেও যেটা সহজে পাওয়া যায় না, স্যার সেটা সহজেই তুলে দিতে চাইছি। নেব দিলরুবা, নেব। তুমি যতটুকু দিতে চাও সবটুকুই আমি নেব, কিন্তু তার আগে আমি তোমাকে যে একটা বিশেষ উপহার দিতে চাই দিলরুবা। কি করছো বস? ওকে ছেড়ে দিন। সারা যারা কখনো কোনো কিছুর বিনিময়ে তার যৌবনকে সৌদা করতে চায় না, তাদের মধ্যে একজন হয়ে ও কেন ওর যৌবনকে বিলিয়ে দিতে চাইছে জানে? ও কোনো বাংলাদেশি মাল নয়, ও আমার সাইডি অফিসার, তাই না দিলরুবা? স্যার মিথ্যে স্যার, সম্পূর্ণ মিথ্যে। তুমি সিআইডি অফিসার অনু রাধা লালবাজার গ্রাম বেঞ্চের স্পেশাল অর্ডার নিয়ে সারা ছদ্মবেশে এই টাইগারের রাস্তায় ঘুরবে। স্যার মিথ্যে সারা টাইগারের সমস্ত ইনফরমেশন ওই ক্রাইম ব্রাঞ্চে জানানোর জন্য না, তোমার সালামি ইডি সিডি সব ঢুকিয়ে দেবো। সারা শহরের অলিতে গলিতে আমার হাজারটা চোখ ঘুরে বেড়াচ্ছে, কখন কি আমার পেছনে বাঁশ দেওয়ার চেষ্টা করছে। পুলিশ সেকশন নেওয়ার আগে আমি আমার অ্যাকশনটা শেষ করে ফেলে। আমি টাইগার মানে আমার স্বভাবটা
বাঘের মতো হিংস্র। আমার মেজাজটা বাঘের মতো ভয়ঙ্কর। আমি তোমায় সুযোগ দেব, কিন্তু তুমি জানো না আমি কতটা ভয়ঙ্কর, কতটা উন্মাদ, কতটা নিষ্ঠুর। সর্বপ্রথম আমি তোমার জীবটাকে টেনে ছিঁড়ে ফেলবো, তারপর তোমার শরীরটাকে সারা কুচি করে কেটে ওই সারা গড়াবার বাজারে ডালে কুত্তার মুখে ছিঁড়ে ফেলবো। তারপর তোমার ক্ষত বিখ্যাত শরীরটাকে নিয়ে আমি নয় বাবা, আমার ভারী লজ্জা করছে। তোর লজ্জা নিকুচি করে আমি জাদা পাঠা থেকে মানুষ হতে এসেছিস, আনন্দ কর হতভাগা, আনন্দ কর। পাঠা বলবো না বলে দিচ্ছি বাবা, আমি যদি পাঠা হই তুমি আমার চেয়ে বড় কি বলবি? পাঠা? আমি পাঠা? হ্যাঁ বেটা বর্বর পাজি নচ্ছার বাপকে পাঠা বলো? কেন বলবো না? কেন বলবো না? বাপ যদি পাঠা না হয় তাহলে এমন পাঠা ছেলে জন্ম দেয় কি করে? মুখ ভেঙে দেবো। আমার পাঠা বলা? পাঠা তো 14 গোষ্ঠী, পাঠা তোর মাসি, পাঠা তোর বউ। কি হলো চিদাম কাকা? আমার বাড়িতে ঢুকে তুমি এভাবে লম্পঝম্প করছো কেন? না মানে বলছিলাম আর কি। ও তুমি টাকাটা দিতে এসেছো বুঝি? আমি তো তোমাকে বলেছি চিদাম কাকা 3 মাসের মধ্যে আমি তোমার সমস্ত টাকা আমি শোধ করব। আরে না বাবাজি না, আমি টাকাটা দিতে আসিনি বাবাজি, আমি এসেছিলাম আমার পাঠাটাকে না খোয়ারে রাখতে আর কি। পাঠা কই? কোথায় পাঠা? ওই তো দাঁড়িয়ে আছে তোমার। ভালো হবে না বলে দিচ্ছি বাবা, আমি তাহলে এখান থেকে চলে যাব। কি বললা? চলে যাবি? হ্যাঁ, তা তোমার পাঠা কার কি ক্ষতি করেছে চিদাম কাকা যে এখানে খোয়ার খুঁজতে তুমি এসেছো? ক্ষতি নয় বাবাজি, ক্ষতি নয়, পাঠাটা যাতে মানুষ হয় না তারই ব্যবস্থা করতে এসেছিলাম আর কি। তার মানে বলছিলাম কি বাবাজি, তোমার বোনটি তো না লেখাপড়ায় অত্যন্ত ভালো আছে। শুধু লেখাপড়ায় নয় বাবা, দেখতেও না খুব ভালো। চুপ কর। আমি বলছিলাম কি বাবাজি, হ্যাঁ ওই মাস্টারের মেয়ে যেমন, হ্যাঁ ওই মানে এমএলএর ওই বোকা ছেলেটাকে
মানুষ করার দায়িত্ব নিয়েছে। তেমনি আপনার বোন যদি আমার দায়িত্ব মানে দায়িত্ব মানে ওই লেখাপড়া শেখানোর দায়িত্ব আর কি, এই কথাটাই তাহলে হয়তো আমার এই পাঁঠাটা না মানুষ হয়ে যেত আর কি। ছিদাম কাকা, পরে অবশ্য আমি অবশ্য তো আপনার বোনের দায়িত্ব। বেরিয়ে যাও বলছে এখান থেকে, এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কেন বাবাজি? কারণ একটা ভদ্রলোকের বাড়ি, কোনো খোয়ার নয়। তোমার ওই পাঁঠার জন্য সত্যিকার একটা খোয়ার দরকার। তুমি করে কাজটা কিন্তু ভালো করলে না শোনা তো। ভালো মন্দ বোঝার তোমার আছে ছিদাম কাকা, তা যদি থাকতো তাহলে এভাবে একটা অদ্ভুত প্রস্তাব নিয়ে তুমি আমার কাছে আসতে না ছিদাম কাকা। অদ্ভুত প্রস্তাব কি বলছো বাবাজি? আমরা হলাম প্রতিবেশী, একে অপরের সমস্যা তো আমাদেরকেই মেটাতে হবে না, কি বলো শোনা তো? তোমার বোনটি লেখাপড়ায় অত্যন্ত ভালো। তোমার বোন যদি একটু মানে একটু সময় করে যদি আমার ওই পাঠা ছেলেটাকে একটু লেখাপড়া শিখিয়ে দিত তাহলে ভালো হতো না? আপনার বোন আমাকে লেখাপড়া শিখিয়ে দেবে, আমি আপনার বোনকে না প্রেম করা। কি বললে? চুপ করো হতো লাগা। গাছের গোড়া থেকে না চড়ে একেবারে মুখ চড়ে চড়ে বসতেছে শুয়ার কোথাকার। এখনই তোমার ছেলেকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও ছিদাম কাকা, নইলে খারাপ কিছু হয়ে যাবে। কেন কেন কেন? আরে মারবে নাকি? চলো পালাই। চুপ কর শুয়ার তুই। তবে আমারও শেষ কথা শুনে রাখো শোনা তো, তুমি যখন আমার কথা রাখলে না, আমিও আমার টাকা ফেলে রাখবো না। তার মানে 7 দিনের মধ্যে সুদ সমেত 50,000 টাকা চাই। চলে পাঠা থুড়ি 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 কেবলা চলে দিয়ে দেব ছিদাম বাউরি। আমার ভাইকে টিভিতে গান গাওয়ার সুযোগ করে দিতেই যে টাকা আমি তোমার কাছ থেকে নিয়েছিলাম, সে ভাই আমার টিভিতে গান গেয়ে তোমার সমস্ত টাকা শোধ করে দেবে, সমস্ত টাকা শোধ করে দিবে। না দাদা না, তোমার চন্দন আর কোনোদিন টিভিতে গান গাইবে না। শিল্পী হওয়ার স্বপ্ন তার চিরকাল স্বপ্ন হয়ে থেকে যাবে, স্বপ্ন। কি আবল তাবল কথা বলছিস রে ভাই? তোকে টিভিতে গান গাইবার জন্য ছিদাম বাউরির কাছ থেকে চড়া সুদে আমি তোকে 50,000 টাকা এনে দিয়েছি। এখন যদি তুই টিভিতে না গান গাস তাহলে ওই ঋণ আমি কেমন করে শোধ করবো রে ভাই? জানি না দাদা, আমি কিচ্ছু জানি না। আমি শুধু এইটুকু জানি, শিল্পী হওয়ার আশায় আমাকে সর্বনাশের অন্ধকারে তলিয়ে যেতে হয়েছে। তাই তো উচ্ছ্বাসের অনেক আবেগ আমাকে সর্বশান্ত করেছে। তাই তো জীবনের ভুল পথে ছুটি একুল অকুল দুকুল হারিয়ে আজ আমি ভিখারি হয়ে ফিরে। তুই কি বলছিস ভাই? তুই কি বলছিস? তাহলে ওই টিভিতে গান গাইবার ব্যাপারটা মিথ্যে দাদা, মিথ্যে। সে কি? একটা দুষ্টু চক্র আমাদের মতো সহজ সরল ছেলেদের টিভিতে গান গাইবার ব্যাপার নিয়ে আত্মকে রক্ষা করার জন্য আমি গা ঢাকা দিয়েছি। ওইসব দুষ্টু চক্রান্তদের আমি ধরতে পারিনি দাদা।
তাহলে তোর সে টিভিতে গান গাও। আসলে আসলে আমার মতো ছেলে ধরার ফাঁদ। তাহলে আমার সেই 50,000 টাকা ফাঁদে পড়ে বাট পাড়ি হয়ে গেছে দাদা। এ হতে পারে না রে ভাই, এ হতে পারে না। এতগুলো টাকা যদি এভাবে এভাবে চলে যায় তাহলে আমি কেমন করে শোধ করবো রে ভাই? দাদা ওগো ওগো ঈশ্বর, আর তুমি কত ধৈর্যের পরীক্ষা নেবে ঠাকুর? এই 5,000 টাকা মাইনে সনাতো সামন্ত তার ভাই বোনের ভবিষ্যৎ গড়তে গিয়ে নিজেকে রিক্ত নিঃস্ব হয়ে বসে আছে। তারপর এতগুলো টাকার বোঝা আমি কেমন করে বইব দয়াময়? আমার ঋণের বোঝা আমি নিজের মাথায় তুলে নেব দাদা। কি পাগলের মতো কথা বলছিস রে ভাই? পাগলের মতো আলিয়ার পিছনে ছুটে আমি যে ভুল করেছি তার প্রায়শ্চিত্ত করব দাদা। তার প্রায়শ্চিত্ত। চন্দন, শিল্পী হওয়ার স্বপ্ন কি আমি চিরতরে খুন করে দিলাম দাদা। গান গাইবার আকুল ইচ্ছা কি আজ আমি চিরতরে বিদায় দিয়ে দিলাম। চন্দন, না রে ছোটদা না, এমন কথা তুই বলিস না রে ছোটদা। তোর গান না শুনলে যে আমার কোনো কাজে মন বসে না। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বাড়ি এসে গান শুনলে এই মানুষটার ক্লান্ত যে দূর হয়ে যায়। কিন্তু যে গানের জন্য আজ আমাকে সর্বশান্ত হতে হয়েছে, সে গান আমি কোনোদিন গাইব না রে বোন। সে গান আমি কোনোদিন গাইব না ছোটদা। এই যে বাবু মশাইরা শুনছেন, আমি 4 ক্লাস দারোয়ান সনাতন সামন্ত বলছি। আমার ভাই টিভিতে গান গাইবে, আপনারা সবাই শুনতে আসবেন। কিন্তু এই যে নগেন কুড়ো, এই যে আব্দুল ভাই, আপনারা সবাই আমার ভাই টিভিতে গান শুনতে আসবেন। হ্যাঁ, আমার নিজের মায়ের পেটে ভাই। আর আমাকে ওই দারোয়ান পরিচয় নিয়ে বাঁচতে হবে না। এবার আমার পরিচয় হবে দূরদর্শন শিল্পী চন্দন সামন্তের দাদা। ওই মানুষগুলো যখন আমাকে জিজ্ঞাসা করবে, কিরে সনাতন সামন্ত, তোর ভাই কোন টিভি চ্যানেলে গান গাইবে, তখন তাদের আমি তাদের আমি কি উত্তর দেব? তখন তুমি তাদের বলবে আমার যে ভাইটা টিভিতে গান গাওয়ার কথা ছিল সে হঠাৎ মারা। ভুলাম কেন রে তুই পরকে ভাবি যাব? ও ভুলাম কেন রে তুই পরকে ভাবি যাব? তুই যে জনম দুঃখী কপাল পোড়া, জনম দুঃখী কপাল পোড়া এক অভাজন। ও ভুলাম কেন রে তুই পরকে ভাবি যাব?
নিজেকে পূর্ণ করে পাগল মনে মোরা নিজেকে পূর্ণ করে পৃথিবীর হাটে ঘুরে কি লাভ হলো রে তোর দেখি না রে তুই হিসেব করে জনম দুঃখী কপাল পোড়া জনম দুঃখী কপাল পোড়া এক অভাজন ও ভোলাম কেন রে তুই পরে কি করি ভোলাম কেন এ তুই পরে কি ভাবি কণ্ঠ আমার রুদ্ধ আছে কি বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো সুধাই অশ্রু চলে যার তোমায় বিষয়েছে বায়ু নিবায়েছে তো আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ছোটদা ছোটদা চন্দন ফিরে আয় রে ভাই ফিরে এই হবাগাটা কি করে বসে থাকার ঠিক ঠিকানা নেই ওরে হত ভাগা যে চলে গেছে তাকে যেতে দে না আমি তো আছি রে আমি তো আছি তোর বড় ভাই চন্দন রে চন্দন ফিরে আয় ভাই ফিরে আয় তুমি চেও না এই তিন ভাই বোনের কথা ভাবতে ভাবতে মানুষটা একেবারে নিজেকে নিঃশেষ করে ফেললো সংসার পর্যন্ত করলো না মানুষটা জীবনে দিয়েই গেল কিন্তু বিনিময়ে সে কিচ্ছু পেল না কিচ্ছু পেল না পাওয়ার আশা নেই আজ কিন্তু আমি তোমার কাছে এসেছি চামেলি আপনি আরে আবার আপনি কেন আমাকে তুমি বলে আপন ভাবার মতো সম্পর্ক কি এখনো তোমার হৃদয়ে তৈরি হয়নি না মানে জানো আমাদের বাড়িতে না ভীষণ বিপদ জানি চামেলি চন্দনে সেই 50,000 টাকা চোর হয়ে গেছে বলে দেখো আমিও কলকাতার ছেলে যেমন করে হোক ওই চক্রটাকে খুঁজে বের করে তোমাদের টাকাও আমি উদ্ধার করে আনবো উজ্জ্বলদা ও নিয়ে তোমরা একদম চিন্তা করো না মানে বাড়িতে কাউকে দেখছি না তো তোমার দাদারা বুঝি বাড়িতে নেই না বাড়িতে নেই বাড়িতে আমি একা তাহলে একটা ছক্কাই মেরে ফেলি ছক্কা আমার ফাঁকা মনের ক্যানভাসে আঁকা ছবিটাকে আজীবন্ত করতে আজ তোমায় আমি একটা প্রস্তাব দিতে চাই চামেলি আমার প্রস্তাব যদি পছন্দ হয় তাহলে তুমি আমায় জানাবে স্বাগতম আর পছন্দ না হলে তোমার পায়ের জুতো জোড়াটা সোপানে খুলে আমার দুটো গালে বসিয়ে দিবে সেটাকে আমি আমার পরম পাওনা হিসাবে আজীবন বুকে ধরে রাখবো ছি 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 কি বলছো কি এমন প্রস্তাব চেয়ে আমাকে এতখানি জঘন্য কাজ করতে হবে অন্যতা না করে সোজাসুজি বলছি চামেলি আমি তোমাকে ভালোবাসি চামেলি উজ্জ্বলদা আমি তোমাকে বিয়ে করতে চাই কিন্তু কোনো কিন্তু নয় চামেলি আমি তো আগেই তোমায় অপশন দিয়ে রেখেছি হয় স্বাগতম নইলে জুতোর বাড়ি কোনটা চাও চামেলি আমি জানি না যাও শোনো শোনো আজ কেন মন করে গুনগুন কথা যেন গান হয়ে যায় শোনো শোনো আজ কেন মন করে গুনগুন কথা যেন গান হয়ে যায় সাথী আমার সাথী এই গান তোমাকে শুধু তোমাকে শোনাতে চাই
করছো? তো তুমি আমাকে ছেড়ে দাও বলছি, খারাপ কিছু হয়ে যাবে, আমার ভীষণ ভয় করছে। ছাড়ো উজ্জ্বল দা, আমাকে ছাড়ো। স্বামী স্ত্রী মধুর মিলনে চামেলি এসো প্রিয় তোমা, হ্যাঁ কাছে এসো। তুমি কি করলে উজ্জ্বল দা? আমি যে কলঙ্কিনী হয়ে গেলাম। সবু স্বামী স্ত্রীর মধুর মিলনে কোনোদিন কোনো কলঙ্ক লাগে না চামেলি। আজ না হলে আমরা দুদিন পরে তো স্বামী স্ত্রী হচ্ছি। ছি ডার্লিং, কাঁদে না সোনা, সোনা মোনা আমার মিষ্টি সোনা, কাঁদে না।